তমলুকের বিজেপির নেত্রী, খুব ডাকাপুকো নেত্রী, তাকে লাগাতার ধর্ষণ করেছে শুভেন্দু অধিকারী, অভিত গাঙ্গুলি, সেই ভগবান গাঙ্গুলির ঘনিষ্ঠ বিজেপির নেতারা। একবার না, একাধিকবার ভয় দেখিয়ে, জোর করে, আটকে রেখে। তার মুখে শুনে নিন তার সাথে সেই ভয়ঙ্কর ঘটনা। এবং এটা নিয়ে হাইকোর্টে যখন মামলা হয়, লোয়ার কোর্টে হয়, সেখানে ডিসমিস করে দেয় প্রভাব খাটিয়ে শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টে মামলা হয়, দিনের পর দিন, তারিখের পর তারিখ দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়। তো এরকমই লোমহর্ষক ঘটনা। দীর্ঘদিন ধরে হাইকোর্টে যাতায়াত করছেন, কিন্তু তার বিচারে কেউ সাড়া দিচ্ছেন না, কারণ কোর্টের একটা বড় অংশ বিজেপি RSS এর সঙ্গে সেটিং করে চলে। বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না। এক্ষেত্রেও বিজেপির নেত্রী, তিনি কিন্তু বারবার হতাশ হয়ে গেছেন। শুনুন, তার একটি আমি এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছিলাম প্রেস ক্লাবে বসে। সেই পুরোনো ইন্টারভিউটা আরেকবার আপনাদের জন্য দেখুন, ব্যাপক শেয়ার করুন। সময়ে আমিও ঘটনার হ্যাঁ, দু একদিন আগে এরকম ধরনের হয়েছিল যে আমিও সন্দেশখালির প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি, কিন্তু আমার সঙ্গে যেটা ঘটেছে, আমি একজন নির্যাতিতা, আমি ধর্ষিতা। তো আমাকে এইভাবে অত্যাচার করা হয়েছে এতগুলো বিজেপির নেতা। সেটা হচ্ছে আপনারা শুনছেন, একদিকে যখন সন্দেশখালী সহ বিভিন্ন জায়গার টুকটাক ঘটনা নিয়ে যখন মরাকান্না করেন বিজেপির নেত্রীরা, আকাশ পাতাল এক করে দেন মিডিয়াতে বা রাস্তাঘাটে, তখন তারই দলের এক নেত্রী, তার দলেরই নেতাদের দ্বারা ধর্ষিতা হচ্ছেন, নির্যাতিতা হচ্ছেন, বারবার হুমকির মুখে পড়ছেন, আক্রমণ হচ্ছে যার উপর, তার বিচার করার কেউ নেই। তো এই মুহূর্তে যেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী এসে নারী শক্তির কথা বলছেন বাংলায় এসে, কিন্তু আমরা জানি যে ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপির শাসন রয়েছে সেখানে নারী নির্যাতনের ঘটনা, এমনকি ধর্ষিতা মহিলাদেরকে জীবন্ত জ্বালিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা, এরকম ঘটনা কিন্তু হয়েছে, যার একটা ছোটখাটো কিন্তু চেষ্টা, এনাকে মার্ডার করারও চেষ্টা হয়েছে। ফলে বলা যায় যে এই হাতরাসের ঘটনা নিয়ে আমরা এখান থেকে অনেক সময় চিৎকার করি, বিজেপির বিরোধিতা করি, কিন্তু বিজেপি নেত্রীর সাথে ঘটে যাওয়া, বিজেপি নেতাদের এই ধরনের ঘটনা বাংলার বুকে কিন্তু আমরা এর আগে শুনেছি, কিন্তু সরাসরি এবার দেখলাম। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন, এবং দেখতে চাই যে এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী এবং অভিত গাঙ্গুলি, এখন শুভেন্দু অধিকারীর সাথে অভিত গাঙ্গুলির সাথে সেই সমস্ত দুষ্কৃতীরা যারা দুষ্কর্ম করেছেন, তারা এখন ঘুরে বেড়াচ্ছেন তাদের সাথে। কিন্তু এই মানে এই ঘটনার পরে কিন্তু ওনার চাকরি চলে যায়, কিন্তু দোষীরা কিন্তু সাময়িক কয়েকদিনের হেফাজতে থাকলেও তারপর জামিন পেয়ে যান। কিন্তু আপনি হাইকোর্টে আজকে কি জন্য এলেন? বেল ক্যান্সেলেশনের ফাইল করতে এসেছি। যারা যারা জামিন পেয়ে গেছে তাদের বিরুদ্ধে আবার বেল আপনি ক্যান্সেলেশনের চাইছেন ফাইল, কঠোর শাস্তি হোক এদের? কঠোর শাস্তি চাই। এই ঘটনার সাথে মূলত যুক্ত কারা কারা, মানে তাদের নামগুলো একটু পরিষ্কার বলে দেবেন, এবং পদ কোথায় থাকে বা কিছু। দেবকুমার দাস, উনি সাধারণ সম্পাদক জেলার, তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক। তারপর আনন্দ নায়ক, উনি তমলুক সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ আছেন। তারপর যারা আছেন, শঙ্কর জানা, সমরেশ ধারা, স্বরূপ ভৌমিক, বিশ্বজিৎ দত্ত, এরা সবাই পদাধিকার। বিশ্বজিৎ দত্ত এক্স কাউন্সিলর ছিলেন, আর বিশ্বজিৎ দত্ত স্ত্রী রমা দত্ত, এদের বিরুদ্ধে সব কেস করা আছে। আর স্বরূপ ভৌমিক পঞ্চায়েত সমিতির সদস্য আছেন। সমরেশ ধারা একজন অ্যাডভোকেট এবং এবং পার্টির একজন নেতা আছেন। শঙ্কর জানা একজন নেতা। তো সবাই কিন্তু এর মধ্যে কে কে অ্যারেস্ট হয়েছিল এবং ছাড়া পেয়েছে, জামিন হয়েছে? শঙ্কর জানা, সমরেশ ধারা আর স্বরূপ ভৌমিক অ্যারেস্ট হয়েছিল এবং ওরা জামিন পেয়ে যায়। আর বাকিরা? বাকি অ্যান্টিসিপেটরি বেল পেয়েছিল বিশ্বজিৎ দত্ত, আইনজীবী? বিশ্বজিৎ সমরেশ ধারা আইনজীবী, আর বিশ্বজিৎ দত্ত, রমা দত্ত, ওরা অগ্রিম জামিন পেয়েছিল। আর সুরজিৎ বেরা, উনি পরে আমাকে বন্দুক ঠেকিয়ে আমাকে হুমকি দেখিয়েছিলেন। উনি কাস্টডিতে ছিলেন, উনি 1 মাসের ওপর কাস্টডিতে ছিলেন, উনিও জামিন পেয়ে যান। মানে এখন আর কেউ জেলে নেই? এখন আর কেউ জেলে নেই, এখন ওরা পালিয়ে বেড়াচ্ছে। এখন দেবকমল দাস, আনন্দ নায়ক, স্মৃতিরানী পাল দাস, ওনার স্ত্রী, উনি যিনি মারধর করেছেন, ওনারা সব পালিয়ে বেড়াচ্ছে। ঘটনা নিয়ে ওখানকার কোন নেতা, বিজেপির নেতা নেত্রী কেউ পাশে দাঁড়ায়নি? কেউ পাশে দাঁড়ায়। এই মোদিজি তো এসে কদিন আগে নারী শক্তির গুণগান করে গেল এখানে এসে। মোদিজি এই ব্যাপারটা জানেন কিনা আমি জানি না। তো মোদিজির নিচু তলার যারা নেতা আছেন তারা তো সব ব্যাপারটা জানেন, রাজ্যে তো সবাই জানেন। তো আমার কাছে রাজ্য থেকে, জেলা থেকে কেউই আমার কাছে, কোনো নেতা, কোনো নেত্রী আমার কাছে আসে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমার পাশে যিনি বসে রয়েছেন, এনার পরিচয় বিস্তারিত আমরা জানবো এবং কি ঘটেছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই ঘটনার মধ্যে যেমন 4-5 জন কালপিট আছে, তার সাথে সাথে
দুজন খুব জনপ্রিয় পরিচিত নেতা বা বলা যায় বিচারপতিও রয়েছেন, অভিজিৎ গাঙ্গুলি, শুভেন্দু অধিকারী, এই নামগুলো যুক্ত আছে এই ঘটনার সাথে। এটি নির্মম ঘটনা এবং বিজেপি সাধারণত এই ধরনের রাজনীতি করে থাকে। অন্য রাজ্যে হলে সেটা ঢাকা পড়ে যায়, চাপা পড়ে যায়, কিন্তু পশ্চিমবাংলায় হয়েছে ফলে কিছুটা হলেও সেটা কিছুটা চর্চায় আসছে, এখনো বিচারের কিছুটা সুযোগ সুবিধা পাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তিনি তৃণমূল করেন না, তিনি তমলুকের একজন মানে একটা এলাকার বিজেপির সাংগঠনিক নেত্রী, সম্পাদিকা। তার সাথে ঘটেছে এমন ঘটনা, যে ঘটনা আমরা শুনবো, পুরো ঘটনা শুনবো এখন। অভিজিৎ গাঙ্গুলি, শুভেন্দু অধিকারী, এই ঘটনার সাথে কি সম্পর্ক সেটাও শুনবো। প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর একটু মিস করবেন না। আর প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন, কারণ এই সমস্ত কুলাঙ্গার, বিশেষ করে বিজেপির যে নোংরামি, আমরা যারা বিজেপি সম্পর্কে জানি, আরএসএস সম্পর্কে জানি, বারবার সচেতন করার চেষ্টা করি, কিন্তু পশ্চিমবাংলার বুকে এরকম ঘটনা ঘটবে আমরা ভাবতে পারিনি। এর আগে অনেক খবরে এসছে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা, কিন্তু আহ, সেই সমস্ত ঘটনা বেশি দূর এগোতে দেয়নি তারা। কিন্তু এই ঘটনাটা আপনাদের সামনে বিজেপির কোন এলাকার কোন দায়িত্বে ছিলেন? আমি ফার্স্টে কোলাঘাট মন্ডল 4 এর সভানেত্রী ছিলাম মহিলা মোর্চা। তারপরে জেলাতে আমি জেলার নেত্রী হিসেবেই আমি ওখানে পরবর্তীকালে পদ পাই। আপনার সাথে কি ঘটেছিল, কতদিন আগে এটা ঘটনাটা? ঘটনাটা ঘটেছিল আমার এক বছর একটু জোরে। 1 বছর আগের থেকে, বা মানে এই ঘটনার এখনকার 3 মাস আগের থেকে, মানে আগে যে ঘটনাটা ঘটেছে তার 1 বছর আগের থেকে ঘটনাটা ঘটেছে। তো আমার সাথে দেবকমল দাস নামে, যিনি সাধারণ সম্পাদক আছেন তমলুক সাংগঠনিক জেলা মূল যে কমিটি, মাদার কমিটির, উনি সাধারণ সম্পাদক। তো উনি আমার সাথে রিলেশন করেন, মানে জোরপূর্বক উনি আমার সাথে বিভিন্ন প্রভাব খাটিয়ে উনি আমার সাথে রিলেশন করেন এবং শারীরিক সম্পর্ক করেন। তো তারপর উনি আমাকে বিভিন্ন রকম পদ পাইয়ে দেবেন, বড় আরো নেত্রী করে দেবেন, আমাকে জেলার মহিলা মোর্চার সভানেত্রী করে দেবেন এবং আমাকে আহ, আরো বিভিন্ন রকম যেগুলো সুযোগ সুবিধা বা ভোটে সেগুলো, দাঁড়ানো হ্যাঁ এরকম? হ্যাঁ, ভোটে, হ্যাঁ বিভিন্ন রকম উনি ভোটে দাঁড়ানো থেকে শুরু করে বিভিন্ন রকম উনি আমাকে সুযোগ সুবিধা পাইয়ে দেবেন মানে প্রলোভন এবং দিতে বিয়ের থাকে। প্রতিশ্রুতিও উনি দেন। আমি জানতাম না উনি বিবাহিত ফার্স্ট টাইমে। এবার এটা হচ্ছে ফার্স্ট টাইম, তারপরেই বাকি যারা এর সঙ্গে যুক্ত হলো এটা কবে ঘটলো? বাকি যারা যুক্ত হলো ওরা আগে থেকে জানতো কিনা আমার খুব ভালো জানা নেই, সম্ভবত জানতো পুরো ম্যাটারটা। তো যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমাকে ঘুরতে নিয়ে গেছিল, ওটা 14ই ফেব্রুয়ারি, আমাকে ডায়মন্ড হারবারে ঘুরতে নিয়ে যাওয়া হয়। তো ডায়মন্ড হারবার থেকে ফেরার পথে আমাকে নিমতলা মোড়ে, তমলুকের নিমতলা মোড়ে আমাকে মারধর করা হয়। মারধর করা হয় ওখানে আনন্দ নায়েক, যিনি জেলার কোষাধ্যক্ষ আছেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপির, উনি ছিলেন। তারপর সমরেশ ধারা ছিলেন, যিনি একজন অ্যাডভোকেটও আছেন। তো উনি ছিলেন, শঙ্কর জানা, এরা সবাই পদাধিকারী। তারপর আরো স্বরূপ ভৌমিক থেকে শুরু করে আরো কয়েকজন, যাদের নাম আমি সম্পূর্ণভাবে জানি না, ডাকনামে আমি কিছু জনকে পরিচিত। তো এরকম ধরনের কিছু জন ওখানে ছিলেন, মানে আমাকে মারধর করা হয় এবং আমার ফোনটা জোর করে কেড়ে নেওয়া হয়। ওখানে দেবকমল মানে সমেত দেবকমলই করিয়েছে, আনন্দ নায়ক দেবকমল মূল কালপিট। তারপরে ওরা সবাই ছিল, সবাই করেছে এই ঘটনার সঙ্গে, ওরা সবাই জড়িত এবং সবাই মিলে মারধর করে এবং মারধর করে আমার ফোনটা কেড়ে নিয়ে চলে যাওয়া হয়, কারণ ফোনটার মধ্যে সমস্ত প্রমাণ ছিল। প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য ওরা ফোনটা নিয়ে গিয়ে একটা ডেরার মধ্যে ঢোকে, ওই রেগুলেটেড মার্কেট, যেটা নিমতলা মোড় থেকে একটুখানি এগিয়ে ছিল। তো ওই রেগুলেটেড মার্কেটের ভেতরে ওখানে প্রায় 10-15 জন মিলে আমার ফোনটা নিয়ে ওখানে পুরো রিসেট করে ফোনটা, এবং ওখান থেকে আমি যখন আরো অন্য ফোন থেকে ফোন করে আমি কান্নাকাটি করি, আমার ফোনটা ফেরত পাওয়ার চেষ্টা করি, তখন কিন্তু আমাকে রীতিমতো মারধরের পরেও আমাকে গালাগালি দেওয়া হয় এবং বলা হয় উনি বড় উচ্চপদস্থ উনি অফিসার, এবং উনি আমার ফোনটা হেফাজতে রেখেছেন, এইরকম ধরনের আমাকে হুমকি দিতে থাকে সবাই মিলে। কিন্তু এই তারপরে এটা তো এই ঘটনা ঘটলো, তারপরে প্রথম আইনের দ্বারস্থ কোথায়, মানে পুলিশের কাছে গেছিলেন না পুলিশের কাছে ডাইরেক্ট কোর্টে? তারপরেই আমি ওর বাড়িতে ফোনটা যখন আমাকে ফেরত দেওয়া হয়, ফোনটা পুরো রিসেট করে ফেরত দেওয়া হয়, তখন যখন রিসেট করে দেওয়া হয় তখন দেবকমলকে ফোন করতে ওরা আমাকে প্ল্যানিং মাফিক ওর বাড়িতে রাখে, বাড়িতে ডেকে ওখানে আমাকে ফোন করে দেওয়ার প্ল্যানিং করে। তো ওখানে ওর স্ত্রী, ওর ছেলে এবং দেবকমল ওরা সবাই মিলে আমাকে মারধর করে, এমন ভাবে মারধর করেছে পুরো আমার গলা টিপে, মানে আমাকে পুরো একদম মেরে ফেলার খুনের চক্রান্ত ছিল।
তো সেটা আমি বুঝতে পারিনি। আমাকে যেহেতু আমার ফোনটা রিসেট করে দেওয়া হয়েছে, আমার অফিসিয়াল সমস্ত ডকুমেন্টস ছিল এবং এই অফিসিয়াল ডকুমেন্টস গুলো আমি রিকভারি করতে না পারার জন্য আমার চাকরিটাও চলে গেছে। তো আমি একটি বেসরকারি অফিসে চাকরি করতাম, তো সেই চাকরিটাও চলে গেছে এই রিসেট করে দেওয়ার কারণে। তো তারপর আমি ওখান থেকে যখন আমাকে মারধর করে কোনো রকমে আমি দেবকমলের বাড়ি থেকে বেরিয়ে আসি ছিটকে। তো তারপরে দেখতে আমি রাস্তার মধ্যে যখন চলে আসি, রাজপথে যখন আসি, তখন আমাকে সিভিক ভলেন্টিয়ার দেখতে পায় এবং আমাকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পেয়ে উনি আমাকে সমস্ত জিজ্ঞাসাবাদ করেন এবং ফোর্সকে ডেকে পাঠান তমলুক থানায়, এবং তমলুক থানার অফিসাররা এসে আমাকে উদ্ধার করে নিয়ে যান এবং হসপিটালে ভর্তি করেন। আমি তারপর হসপিটালে ভর্তি ছিলাম তমলুক তারপরে জেলা এখন হাসপাতালে। তারপরে এটা নিয়ে পরবর্তীকালে ইয়েতে কেস পরবর্তী- করা হয়। হ্যাঁ, পরবর্তীকালে এফআইআর করি। এটা কি হাইকোর্টে? না, আমাদের তমলুক কোর্টে। তারপরে এটা হাইকোর্টে কবে ট্রান্সফার হবে? হাইকোর্টে ট্রান্সফার হয়েছে। এটা রিসেন্টলি ট্রান্সফার করা হয়েছে। ওরা যে আমি জামিন পেয়ে যায়, ওদেরকে এখানে অ্যারেস্ট। জামিন পাওয়ার ব্যাপারটা আমি বলি। এটা প্রথম থানায় এই বিষয়টা নিয়ে তদন্ত করে তারপরে অ্যারেস্ট হয়, না ওখানে প্রথম কেস ফাইল হওয়ার পর? কেস ফাইল হওয়ার পর ওরা কিছুদিন পর অ্যারেস্ট হয়, পুলিশ অ্যারেস্ট করে। তো এবং আমাকে এমন ভাবে মানে ওরা জামিন পায়, জামিন পাওয়ার পর এমন ভাবে হুমকি দেওয়া হচ্ছে, এবং তার মাঝেও কেস করার পরে আমাকে সুরজিৎ বেরা নামে একজন এমন ভাবে আমাকে বন্দুক ঠেকিয়ে হুমকি দিয়েছিল, যার জন্য আমাকে উনি কাস্টডিতে ছিলেন যদিও। তো তারপর আমাকে মানে এমন ভাবে বিভিন্ন লোকজন পাঠিয়ে আমাকে যেভাবে পার্টির লোকজনকে পাঠিয়ে যেভাবে আমাকে মানে উচ্চপদস্থ নেতারা পাঠিয়ে আমাকে যেভাবে হেনস্থা করা হয়, আমার পরিবারের বাবা মাকেও করা হয়। আমি একটা ভাড়া বাড়িতে থাকি, ওখানে পাঠানো হয় এবং পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে পার্টি অফিসে মানে ভয় দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে সেখানে গিয়েও আমাকে হুমকি হামকা বিভিন্ন রকম আমাকে হেনস্থা করা হয়। তো এটা কেস করার আগেও হয়েছে, কেস করার পরেও আমাকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়েছে। এবং আমাকে আমাদের পূর্ব মেদিনীপুরের জেলার যিনি এসপি সৌম্যদীপ ভট্টাচার্য, উনি সিকিউরিটি এখন রেখেছেন আমার সাথে আমি বাইরে বেরোলে দুজন লেডি কনস্টেবল আমার সাথে থাকেন এবং বাড়িতে হাউস গার্ডে 3 জন থাকেন। সবসময় ওনারা আমাকে এবার এখানে এই দেখভাল করেন। ঘটনার সাথে অভিত গাঙ্গুলি কিভাবে যুক্ত হলো? অভিজিৎ গাঙ্গুলি তো প্রার্থী, উনি তো সবকিছু জানেন। উনি যখন যেদিন জামিন পায়, শঙ্কর জানা নামে একজন জামিন পেয়েছে। আমি ভিডিওতে দেখলাম যে উনি জামিন পাওয়ার পর গিয়ে বলছেন যে স্যার, আমি সেই শঙ্কর জানা, আমি জামিন পেয়ে আপনার সাথে দেখা করতে এসেছি। তো জামিন পেয়ে দেখা করতে গেছেন এবং অভিজিৎ বাবু বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কথা তো শুভেন্দুদা বলেছিলেন। মানে তার মানে উনি তো পুরো ম্যাটারটাই জানেন। উনি যদি এই ম্যাটারটা উনি হ্যাঁ বলছেন, উনি শুভেন্দুদা বলছেন, এই যে কথাগুলো উনি বলছেন, তার মানে উনি পুরো ম্যাটারটা জানেন উনি, এবং প্ল্যান মাফিক সবকিছু ওখানে হচ্ছে। এবং শুভেন্দু বাবু আমাকে ওনার দুজন নিয়ারেস্ট ওনার মানে কর্মীকে দিয়ে আমাকে কেস করার পরেও কেস তুলে নেওয়ার জন্য লোকজন পাঠিয়েছেন, বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন রকম ভাবে আমাকে করা হয়েছে। আমাকে চাকরির প্রলোভন দেখানো হয়েছে, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে আমাকে কেস তুলে নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। লাস্ট আপনাকে থ্রেটিং কবে দিয়েছে? আমাকে লাস্ট 1 এপ্রিল আমি জিডি করি 1 এপ্রিল। তারপরেও আমাকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। আরো কয়েকজনের নামে আমি, সনয়া অধিকারী, তারপর সৌরভ সরকার, আর আরো বিভিন্ন যারা আছে, অপূর্ব অপূর্ব ভৌমিক, ওদের নামে আরো অনেকের নামে জিডি করা হয়েছে, এফআইআরও করা হয়েছে, যারা আমাকে পরবর্তীকালে বিভিন্ন হুমকি দিয়েছে। তো এরকম ধরনের কিছু যারা হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে জিডি এফআইআর এরকম চলতেই আছে, কারণ আমাকে নৈতিক আমাকে এরকম ধরনের এবার নিত্যদিন আমাকে মারা যাচ্ছে। হাইকোর্টের কেস এখন ট্রান্সফার হয়েছে হাইকোর্ট। কজন জামিন পেয়েছে? 4 জন গ্রেপ্তার হয়েছিল, 4 জন জামিন পেয়ে গেছে, 4 জনই জামিন পেয়ে গেছে। একজন 1 মাসের বেশি কাস্টডিতে ছিল, আর কয়েকজন, যারা 3 জন মারধর করেছে এবং ফোন রিসেট করেছে এবং পুরোপুরি ভাবে দেবকমলের সাথে যুক্ত, তাদেরকে জামিন দেওয়া হয়েছে। কি কারণে জামিন দেওয়া হলো আমি জানি না। আমাকে এইভাবে হেনস্থা করা হয়েছে, এইভাবে আমাকে মারধর করা হয়েছে এবং দেবকমলের সাথে প্রত্যক্ষভাবে তারা জড়িত, তারপরেও তাদেরকে কোর্ট জামিন দিয়েছে, জানি না। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা জেল খাটলো, মানে তাদের তারা কি এখনো বহাল তবিয়তে বিজেপি করে? বহাল তবিয়তে বিজেপি করছেন এবং তারা প্রার্থীর সাথে রীতিমতো ঘুরে বেড়াচ্ছেন এবং তারা সমস্ত প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন। আমার সাথে কেউ যোগাযোগ পর্যন্ত করেননি। জেলা সভাপতি তাপসী মণ্ডলও আসেননি, রাজ্য সভাপতিও আসেননি, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রীও আসেননি।
আর জেলার মহিলা মোর্চা সভানেত্রী আসেন, কেউ আপনাদের তো আসেননি। অগ্নিমিত্রা পল আছেন, লকেট আছেন, এরা কেউ আমাদের জান? কেউ যাননি, লকেট দিয়ে অগ্নিমিত্রার দিয়ে কেউই যাননি। এমনকি এখন ফাল্গুনী পাত্র আছেন মহিলা মোর্চার, উনিও আসেননি। এত চারদিকে এত মিডিয়াতে এত কিছু ফ্ল্যাশিং হচ্ছে, এত সবকিছু হচ্ছে, অথচ আমার কাছে কিন্তু কেউ যাননি। শুভেন্দু বাবু তো যাননি, উল্টে আমাকে কেস তুলে নেওয়ার জন্য বললাম, যেটা আমাকে লোক বিভিন্ন পাঠিয়ে লোক পাঠিয়ে এবং ওনার এটা পূর্ব মেদিনীপুরের ওনার কেস, ওনারা সন্দেশখালি নিয়ে এত কিছু করছেন, আমার চোখের সামনে এইসব ঘটছে। আমি সন্দেশখালিতে আমি নিজেও যুক্ত হয়েছিলাম, মানে একটা লড়াইয়ে, আন্দোলনে। আমি নিজেও প্রথমের দিকে যখন ঘটনাটা ঘটে সেই সেই সময়ে আমিও ঘটনার হ্যাঁ 2-1 দিন আগে এরকম ধরনের হয়েছিল যে আমিও সন্দেশখালির প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি। কিন্তু আমার সঙ্গে যেটা ঘটেছে, আমি একজন নির্যাতিতা, আমি ধর্ষিতা। তো আমাকে এইভাবে অত্যাচার করা হয়েছে, এতগুলো বিজেপির নেতা যারা আমার সাথে এরকম অন্যায় করেছে, তারপরেও কিন্তু আর আমার আমার প্রতি ওনারা কিন্তু কোনো রকম সহৃদয় কোনো কিছু দেখাননি। সেটা হচ্ছে আজকে কি ছিল হাইকোর্টে আপনার? আজকে আমি ফাইল করতে এসেছি। সেটা হচ্ছে আপনারা শুনছেন, একদিকে যখন সন্দেশখালী সহ বিভিন্ন জায়গার টুকটাক ঘটনা নিয়ে যখন মরাকান্না করেন বিজেপির নেত্রীরা, আহ, আকাশ পাতাল এক করে দেন মিডিয়াতে বা রাস্তাঘাটে, তখন তারই দলের এক নেত্রী, তার দলেরই নেতাদের দ্বারা ধর্ষিতা হচ্ছেন, নির্যাতিতা হচ্ছেন, বারবার হুমকির মুখে পড়ছেন, আক্রমণ হচ্ছে যার উপর, তার বিচার করার কেউ নেই। তো এই মুহূর্তে যেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী এসে নারী শক্তির কথা বলছেন বাংলায় এসে, কিন্তু আমরা জানি যে ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপির শাসন রয়েছে সেখানে নারী নির্যাতনের ঘটনা, এমনকি ধর্ষিতা মহিলাদেরকে জীবন্ত জ্বালিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা, এরকম ঘটনা কিন্তু হয়েছে, যার একটা ছোটখাটো কিন্তু চেষ্টা, এনাকে মার্ডার করারও চেষ্টা হয়েছে। ফলে বলা যায় যে এই হাতরাসের ঘটনা নিয়ে আমরা এখান থেকে অনেক সময় চিৎকার করি, বিজেপির বিরোধিতা করি, কিন্তু বিজেপি নেত্রীর সাথে ঘটে যাওয়া বিজেপি নেতাদের এই ধরনের ঘটনা বাংলার বুকে কিন্তু আমরা এর আগে শুনেছি, কিন্তু সরাসরি এবার দেখলাম। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন, এবং দেখতে চাই যে এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলি, এখন শুভেন্দু অধিকারীর সাথে অভিজিৎ গাঙ্গুলির সাথে সেই সমস্ত দুষ্কৃতীরা যারা দুষ্কর্ম করেছেন, তারা এখন ঘুরে বেড়াচ্ছেন তাদের সাথে ভোট প্রচারে। ফলে বুঝে দেখুন যে এই মুহূর্তে পরিস্থিতিটা কোথায় গেছে, এবং আগামী দিনে বিজেপি যদি কোনো কারণে ভারতবর্ষে বা বাংলায় ক্ষমতায় আসে, সেক্ষেত্রে এই নারী শক্তি এরা যেভাবে আওড়ায়, কিন্তু বাস্তব অবস্থাটা যেটা, সেটা কোন ভয়ানক পরিস্থিতির দিকে এগোতে পারে। তার দলের নেত্রীরা সুরক্ষিত নয়। এর আগে আপনারা জানেন যে কিছুদিন আগে পর্যন্ত আহ, এই ধরনের ঘটনা বাংলার বাইরে ঘটতো, কিন্তু এবার সরাসরি পশ্চিম বাংলায় বিজেপি নেতাদের দ্বারা বিজেপি নেত্রী ধর্ষিতা, নির্যাতিতা, আক্রমণ, তাকে খুন করার চেষ্টা, এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখছি। যাই হোক, আশা করি, এখনো পর্যন্ত কি মনে হচ্ছে আপনারা এখন কি চাইছেন অ্যাকচুয়ালি এই বিচারে? আমি তো ওদের শাস্তি চাই। আমি ন্যায় বিচার পাওয়ার জন্যই এত কিছু করছি। আমার পাশে পার্টির কেউই নেই, আমি নিজেই লড়াই করছি। তো যে নামগুলো উনি বললেন, আপনাদের এলাকায় আপনারা তো চেনেন তাদের, এবং এই ঘটনা যে নতুন নয়, কারণ এই ঘটনা নিয়ে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছিল, তারপরে চেপে দেওয়া হয় ঘটনাটাকে। আমিও প্রথম এটা নজরে এসেছিল একবার, তারপরে কেসটা হারিয়ে যাওয়ার পরে আর খোঁজ খবর নেওয়া হয়নি, যেহেতু তমলুক এখান থেকে অনেক দূর, ফলে বিস্তারিত কিছু জানি না। আর বিজেপির ভেতরকার ইন্টারনাল ম্যাটার ছিল, ফলে খুব একটা খোঁজ খবর নিয়ে আর জানা হয়নি। কিন্তু এই প্রথমবার আজকে হাইকোর্টে যখন এসেছিলাম, তখনই একজন, আমার পরিচিত একজন, বললেন যে এরকম কেস আপনারা শুনেছেন তো, তিনি এসছেন আজকে হাইকোর্টে কেস ফাইলিং করতে। তো শোনার পর আমি বললাম ঠিক আছে, কথা বলতে হবে। তো বুঝতেই পারছেন, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে দিন, এবং এই কেসটা কতদূর যায় লেটেস্ট আপডেট জানতে অবশ্যই বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি পছন্দ হলে ব্যাপক শেয়ার করুন, মুখোশ খুলে দিন এই সমস্ত কালপিটদের এবং কুলাঙ্গারদের, যারা বাংলার নারী জাতিকে, নিজের দলের কর্মীদের পর্যন্ত ছাড়ে না। ধন্যবাদ সকলকে, আপনাকে ধন্যবাদ।